আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। আমরা সবাই জানি বায়োলজি সেকেন্ড পেপারে আমাদের পঞ্চম অধ্যায় হলো এটি। আমাদের মানব শারীরতত্ত্বের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে শ্বাসক্রিয়া প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটা নিয়ে বিস্তার আলোচনা করতে হবে, এটা নিয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং এটার কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার থাকতে হবে। তাই আজকে আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সামনে নিয়ে এসেছি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে, এবং আমাকে সহযোগিতা করেছে ফারিহা তাহসিন সাবা। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের বিষয়, শ্বসনের শারীরবৃত্ত। প্রথমত শ্বসন। শ্বসনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সেটা হলো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। তাহলে চলো আগে আমরা জেনে নিই বহিঃশ্বসন বলতে কি বুঝি। তাহলে বহিঃশ্বসন বলতে বোঝানো হয় যে প্রক্রিয়ায় অক্সিজেন দেহের ভিতরে প্রবেশ করে ও বাইরে নির্গত হয়। তোমরা এখানে এই ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে যে এই লোকটি তোমার হচ্ছে গিয়ে একবার তার বায়ু গ্রহণ করছে এবং তারপরে সে ত্যাগ করে দিচ্ছে, তার মানে সে অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি বহিঃশ্বসন। বহিঃশ্বসনের দুটো ভাগ, একটা হলো প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। তাহলে দেখো প্রশ্বাসে কি হয়, অক্সিজেন ভেতরে প্রবেশ করে এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায়। তাহলে আমরা আরো জেনে নিই প্রশ্বাস বলতে আমরা কি বুঝি। যে প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি সেটাকে বলি প্রশ্বাস, আর যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটাকে আমরা বলছি নিঃশ্বাস। এখানে তুমি দেখো প্রশ্বাসের একটা ছবি দেওয়া আছে আর নিঃশ্বাসের একটা ছবি দেওয়া আছে। তুমি খেয়াল করে দেখবা এই দুইটা ছবির মধ্যে কিছুটা পরিবর্তন আছে। কোথায় পরিবর্তন? দেখো এই জায়গাটায়, এই যে একটা মার্ক করা আছে, এটাকে আমরা বলি মধ্যচ্ছদা। এটাকে কি বলি? মধ্যচ্ছদা। তাহলে দেখো প্রশ্বাসের ক্ষেত্রে মধ্যচ্ছদাটা একটু নিচে এবং নিঃশ্বাসের ক্ষেত্রে মধ্যচ্ছদাটা কিছুটা উপরে। তাহলে প্রশ্বাসের ক্ষেত্রে যেটা হয় মধ্যচ্ছদা নিচে নেমে যায়, এবং নিঃশ্বাসের ক্ষেত্রে যেটা হয় মধ্যচ্ছদাটা কিছুটা উপরে উঠে যায়। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে এটাই দেখানো হচ্ছে যে তোমার প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা নিচে নেমে যাচ্ছে এবং নিঃশ্বাসের সময় মধ্যচ্ছদাটা উপরে উঠে যাচ্ছে। তাহলে চলো এবার জেনে নিই অন্তঃশ্বসন বলতে আমরা কি বুঝি। অন্তঃশ্বসন হলো যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে দেহে শক্তি উৎপন্ন করে সেটাকে আমরা বলি অন্তঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসনের বিক্রিয়াটা কি? আমরা জানি আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় তোমার হচ্ছে গিয়ে এই শ্বসন বিক্রিয়াটি সম্পন্ন হয়, এবং তোমার হচ্ছে গিয়ে ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই সেখানে হচ্ছে গিয়ে এটিপি তৈরি হয়। আমরা জানি আমাদের এটিপি হচ্ছে আমাদের জৈব মুদ্রা, এটার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কাজ করে থাকি আমাদের দেহে। তাহলে তোমার হচ্ছে গিয়ে এই প্রক্রিয়ায় যে এটিপিটা তৈরি হয়, আমরা জানি যে আমাদের দেহে তোমার হচ্ছে গিয়ে 38 এটিপি তৈরি হয়, তাই না? দেখো 38 এটিপি, এবং এই 38 এটিপি এই যে তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটি কোন অংশে হচ্ছে, আমাদের কোষের কোন অংশে হচ্ছে? দুইটা অংশে মিলিয়ে হয়। প্রথমটা হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এবং দ্বিতীয়টি হলো আমাদের সাইটোপ্লাজম। এই দুটো স্থান মিলিয়ে আমাদের হচ্ছে 38টি এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা জেনে নেই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের ব্যাপারে। তাহলে প্রথমত এই ব্যাপারগুলো জানার আগে আমাকে যেটা জানতে হবে যে কিছু নাম জানতে হবে, কিছু অংশ জানতে হবে আমাদের দেহে। সেটা হচ্ছে প্রথমত মধ্যচ্ছদা। যে পর্দা আমাদের বক্ষ ও উদরকে পৃথক করে আমরা সেটাকে বলি মধ্যচ্ছদা। তাহলে তোমরা এখানে দেখো একটা ছবির মাধ্যমে এখানে দেখা যাচ্ছে এই যে এই অংশটি, দেখো এই যে লাল এই যে পর্দার মতো একটা পেশি, এটা কিন্তু আসলে মধ্যচ্ছদা কি? এটা হলো একটা পেশি। এই পেশিটা দেখো উপরে বক্ষ, এই অঞ্চলটা বক্ষ, এবং তোমার হচ্ছে নিচে এই অংশটা হচ্ছে উদর। তাহলে এই যে বক্ষ এবং উদর এই দুইটা অংশকে পৃথক করে রাখছে আমাদের এই মধ্যচ্ছদা। তারপরের টপিকটা হলো ইন্টারকোস্টাল পেশি। তাহলে আমাদের আরেকটা জিনিস এবার জানতে হবে ইন্টারকোস্টাল পেশি কি জিনিস। পরশুকার মাঝে যে পেশি শ্বসনে সাহায্য করে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি।
আচ্ছা, তাহলে পরশুকা কি জিনিস? দেখো এই যে সাদা অংশগুলো আমাদের বক্ষের এখানে তোমার হচ্ছে কি সাদা অংশগুলো, এগুলোকে আমরা বলি পরশুকা। আর এই পরশুকার মাঝে দেখো এখানে মার্ক করা আছে, পরশুকার মাঝে এই লাল লাল অংশগুলো যে পরশুকার সাথে সংযুক্ত থাকে, লেগে থাকে সবসময়, সেগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, এখানে একটা জিনিস জেনে রাখো, কষ্ট, এই কোস্টালের এই কোস্টো ওয়ার্ডটা দিয়ে আমরা যেটা বুঝাই সেটাকে আমরা বাংলায় পরশুকা বলি। আর ইন্টার মানে আন্ত, তার মানে তোমার হচ্ছে কি দুইটা পরশুকার মাঝখানে যে পেশিটা থাকবে সেটাকে আমরা বলবো ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো আমরা জেনে নিই প্রশ্বাস কার্যক্রমটা কিভাবে হয়। তাহলে আমরা প্রথমত জানতে হবে যে প্রশ্বাস কার্যক্রমের জন্য আমাদের ব্রেইনে কেন্দ্র থাকে, যেটাকে আমরা বলছি প্রশ্বাস কেন্দ্র। আচ্ছা, এই প্রশ্বাস কেন্দ্র দুটো দুটো স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা পাঠাচ্ছে। প্রথমত সেটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু এবং দ্বিতীয়ত এটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু। তাহলে দেখো তোমার হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ুটা কোথায় যাবে? যেহেতু নামের মধ্যেই আছে ইন্টারকোস্টাল, তাহলে এই স্নায়ুটা তোমার হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশিকে সাপ্লাই দিবে। আচ্ছা, ইন্টারকোস্টাল পেশিতে যাওয়ার পরে ও কি করবে? ইন্টারকোস্টাল পেশির সংকোচন ঘটাবে। ও এমন একটা উদ্দীপনা নিয়ে আসবে যেখানে ও সংকোচন ঘটাচ্ছে। তাহলে দেখো ইন্টারকোস্টাল পেশির যদি সংকোচন ঘটায় তাহলে এখানে কি হবে? পরশুকা উপরে উঠবে। কেন পরশুকা উপরে উঠে যাবে? খেয়াল করো, আমরা একটু আগে পড়েছি যে তোমার হচ্ছে গিয়ে ইন্টারকোস্টাল পেশির সাথে তোমার হচ্ছে কি আমাদের পরশুকাগুলো লাগানো থাকে। তাহলে পেশি যখন সংকোচন হবে তাহলে সাথে সাথে পরশুকাগুলো উপরে উঠে যাবে। এখানে দেখো এই ছবিটি অ্যানিমেশনের এখানে দেখো, খেয়াল করো, তোমার হচ্ছে কি পরশুকাগুলো বারবার উপরে উঠে যাচ্ছে। ওকে, আচ্ছা, পরশুকা উপরে উঠে গেলে আমাদের কি হবে? সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বেড়ে যাবে। সম্মুখ পশ্চাৎ ব্যাসকে আমাদের বক্ষের অগ্র যে সামনের যে অংশটা এবং পিছনের অংশ, এই মাঝখানের যে পুরো গ্যাপটা, এখানে যে ব্যাসটা থাকবে এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসো ফ্রেনিক স্নায়ু। এই ফ্রেনিক স্নায়ুটা কোথায় যাবে? ফ্রেনিক স্নায়ুটা যাবে মধ্যচ্ছদাতে। আচ্ছা, মধ্যচ্ছদা সংকোচন হবে। মধ্যচ্ছদা সংকোচনের পর মধ্যচ্ছদাটা নিচে নেমে যায়। মধ্যচ্ছদা নিচে নেমে গেলে তুমি দেখো এখানে এই ছবিটাতে মধ্যচ্ছদাটা বারবার উপর থেকে নিচে নেমে যাচ্ছে এবং এখান থেকে বায়ুটা প্রবেশ করতেছে। তার মানে এই প্রশ্বাসে আমার কি হয়? মধ্যচ্ছদা নিচে নেমে যায় এবং এর ফলশ্রুতিতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লম্বভাবে ব্যাসটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো মধ্যচ্ছদা যখন নিচে নেমে যাচ্ছে লম্বভাবে, লম্বলম্বী ভাবে আমাদের ব্যাস বেড়ে যাচ্ছে এবং পরশুকা উপরে উঠে যাওয়ার কারণে আমাদের সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বেড়ে যাচ্ছে। এটাকে যদি আমি একটু এঁকে তোমাদেরকে বুঝাই তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে ধরে নাও এটা হচ্ছে আমাদের বক্ষের সামনের অংশটা আর এখানে হচ্ছে আমাদের পিছনের অংশটা। এদের মাঝখানে এই যে বক্ষ এবং উদরের মাঝখানে আমাদের হচ্ছে গিয়ে মধ্যচ্ছদাটা থাকে এভাবে ছাতার ন্যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে গিয়ে এখন যখন পরশুকাগুলো উপরে উঠে যাচ্ছে, দেখো এই যে আমাদের বামে যেটা ছিল পরশুকা উপরে উঠে যাচ্ছে, তাহলে পরশুকা উপরে উঠে গেলে কি হচ্ছে? এখান থেকে এই যে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, পরশুকাটা খানিকটা উপরে উঠে যাচ্ছে। ওকে, আর তোমার হচ্ছে গিয়ে যখন এই পাশে দেখো মধ্যচ্ছদাটা নিচে নেমে যাচ্ছে আমাদের বলা হচ্ছে, তাহলে মধ্যচ্ছদাটা এইভাবে একটু নিচে নেমে গেল। তাহলে তুমি দেখো কি হচ্ছে, আমাদের এই যে লম্বলম্বী ভাবে ব্যাসটা কিন্তু বেড়ে যাচ্ছে, উপর থেকে নিচে ব্যাসটা বেড়ে যাচ্ছে। আবার এখানে পরশুকা উপরে উঠে যাওয়ার কারণে আমাদের যে এই যে সামনে থেকে, এখান থেকে পিছন থেকে সামনে এই যে সম্মুখ পশ্চাৎ ব্যাসটাও কিন্তু খানিকটা বেড়ে যাচ্ছে। এই দুটো ঘটনার কারণে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে এই বক্ষ ব্যাসটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সব দিক থেকে তোমার হচ্ছে গিয়ে এদিক থেকেও ব্যাস বেড়ে যাচ্ছে, এদিক থেকেও ব্যাস বেড়ে যাচ্ছে, তাহলে পুরো বক্ষের যে ব্যাসটা সেটাও বেড়ে যাবে। এবং বক্ষের ব্যাস বেড়ে গেলে কি হবে? বক্ষের আয়তন বেড়ে যাবে। অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে ব্যাস বেড়ে যাচ্ছে, আয়তনও বেড়ে যাচ্ছে। এবং আয়তন বাড়ার সাথে সাথে দেখো প্লুরার উপর চাপটা কমে যাচ্ছে। তাহলে আগে এখানে তোমাকে জানতে হবে প্লুরাটা কি জিনিস। প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের যে আবরণীটা থাকে, যে আবরণটা দিয়ে ফুসফুসটা আবৃত থাকবে সেটাকে আমরা বলি প্লুরা। আচ্ছা, তাহলে এখন দেখো যে বক্ষের আয়তন বৃদ্ধির সাথে প্লুরার উপরে চাপটা কেন কমছে? তাহলে এটাকে যদি আমি একটু, এটা ফিজিক্সের ল, আমরা অনেক সময় আমরা ফিজিক্সের ল তোমরা পড়ে আসছো বা অনেক কিছু জানবা যে বয়েলের একটা সূত্র আছে। বয়েলের সূত্রতে বলা হয় V is inversely proportional to P, মানে আয়তনটা তোমার হচ্ছে গিয়ে চাপের ব্যস্তানুপাতিক।
তার মানে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে যদি এই যে চাপটা যদি বেড়ে যায়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে চাপ যখন বেড়ে যাবে আয়তন কমবে, আর আয়তন যখন বেড়ে যাবে চাপটা কমে যাবে। তাহলে এখানে খেয়াল করো আয়তন বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে প্লুরার উপরে চাপটা কমে যাচ্ছে। আচ্ছা, প্লুরার উপরে যদি চাপ কমে যায় তাহলে আমাদের কি হচ্ছে, ফুসফুসের উপরে চাপটা কমে যাচ্ছে। আচ্ছা, ফুসফুসের উপরেও চাপ কমে যাবে। এখন আবার খেয়াল করো, ফুসফুসের উপরে যদি চাপ কমে যায় তাহলে কি হবে, ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পাবে না? উল্টা জিনিস চিন্তা করো, যে চাপ কমে যাচ্ছে তাহলে আয়তন বেড়ে যাবে, কারণ ওরা ব্যস্তানুপাতিক। তাহলে ফুসফুসের উপরে যখন চাপটা কমে যাচ্ছে, ফুসফুসের আয়তন বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে, কারণ ভিতরে অনেক জায়গা হয়ে যাচ্ছে, জায়গা করে দিচ্ছে, তখন বাইরে থেকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা ভেতরে প্রবেশ করবে, এবং এভাবে করে আমাদের প্রশ্বাসটা সম্পন্ন হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ফ্লোচার্টটা যদি মাথায় রাখতে পারো এবং এই ফ্লোচার্টটা যদি বুঝে থাকো, তাহলে তোমরা ইজিলি প্রশ্বাসের প্রক্রিয়াটা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং তোমাদের একটা ভালো কনসেপ্ট এখান থেকে গ্রহণ করতে পারবে। তাহলে এবার দেখো প্রশ্বাসের এখানে একটা ছবির মাধ্যমে দেখো তোমরা হচ্ছে গিয়ে এখানে মধ্যচ্ছদার বারবার নিচে নেমে যাচ্ছে, তোমার হচ্ছে গিয়ে বক্ষ গহ্বরটা একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে বাতাসটা তখন এখান থেকে এখানে তোমার হচ্ছে গিয়ে প্রবেশ করবে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। আচ্ছা, এবার আসলে আমরা নিঃশ্বাস কার্যক্রমটা নিয়ে আসি। নিঃশ্বাস কার্যক্রমে কি হবে দেখো, ওখানে প্রশ্বাসের সময় ছিল প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা আসছিল, এখন প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায়, তার মানে কোনো উদ্দীপনা আর আসবে না, প্রশ্বাস কেন্দ্র একটা বন্ধ উদ্দীপনা চলে আসে, প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, ও কোনো সিগন্যাল দিচ্ছে না, যার কারণে কি হবে, এই সেম ওই একই পথের মতো একই পথ অবলম্বন করবে সে ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ু দিয়ে উদ্দীপনাটা আর পরিবহন করবে না। তাহলে ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে যখন পরিবহন করবে না, তাহলে খেয়াল করো ইন্টারকোস্টাল পেশিতেও তোমার হচ্ছে গিয়ে কোনো সিগন্যাল আসবে না। তাহলে ইন্টারকোস্টাল পেশি প্রশ্বাসের সময় সংকোচন হচ্ছিল, এখন কি হবে, প্রসারণ হবে। তাহলে প্রসারণ হলে দেখো এখানে পর্শুকাটা কিন্তু নিচে নেমে যাবে, আমরা পড়েছিলাম কি সংকোচনের সময় উপরে উঠে যায়, আবার এখন প্রসারণ যেহেতু হচ্ছে তাহলে দেখো পর্শুকাটা নিচে নেমে যাবে, এই যে ছবিটা খেয়াল করো, একবার উপরে উঠছে আবার কিন্তু নিচে নেমে যাচ্ছে, কারণ তখন ইন্টারকোস্টাল পেশি প্রসারণ হচ্ছে। আচ্ছা, তাহলে পর্শুকা যদি নিচে নেমে যায় তাহলে আমাদের ওই যে সম্মুখ পশ্চাৎ ব্যাসটা আবারও কমে যাচ্ছে, সেটা হ্রাস পাচ্ছে। অন্যদিকে এদিকে কি হচ্ছে, ফ্রেনিক স্নায়ুটা তোমার হচ্ছে গিয়ে মধ্যচ্ছদায় হচ্ছে গিয়ে উদ্দীপনাটা আর পরিবহন করছে না, উদ্দীপনা পরিবহন না করার কারণে মধ্যচ্ছদায় প্রসারণ ঘটছে এবং প্রসারণের সাথে মধ্যচ্ছদা উপরে উঠে যাচ্ছে। দেখো এখানে মধ্যচ্ছদাটা আবার উপরে উঠে যাচ্ছে, যদি মধ্যচ্ছদা যখন উপরে উঠে যায় তখন কি হচ্ছে, বায়ুটা বাইরে বের হয়ে যাচ্ছে, মানে আমাদের নিঃশ্বাস হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে মধ্যচ্ছদা উপরে উঠে গেলে আমাদের কি হচ্ছে, লম্বভাবে যে ব্যাসটা এটাও আবার কমে যাচ্ছে। ঠিক প্রশ্বাসের উল্টো প্রক্রিয়াটাই হলো নিঃশ্বাস, প্রত্যেকটা জিনিসের উল্টা জিনিসটা এখানে ঘটবে। তাহলে দেখো যদি লম্বভাবে ব্যাসটা লম্বলম্বী ব্যাস কমে যায় এবং এই যে সম্মুখ পশ্চাৎ ব্যাস সেটাও যদি কমে যায়, তাহলে পুরো বক্ষের ব্যাসটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। তাহলে বক্ষের ব্যাস যদি কমে যায় তাহলে আমাদের কি হবে, দেখো বক্ষের আয়তনটা কমে যাবে, ডেফিনেটলি বক্ষের আয়তন কমে গেল। তাহলে বক্ষের আয়তন কমে গেলে এই যে আবারও বয়েলের সূত্রটা আমরা যদি খাটাই, তাহলে দেখো বক্ষের আয়তন আমরা পড়ে আসছি একটু আগে যে বয়েলের সূত্রে যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, তার মানে যদি আয়তন বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে। তাহলে এখানে দেখো উল্টা জিনিসটা ঘটছে, তাহলে যদি আয়তন কমে যায় তাহলে চাপ বেড়ে যাবে, প্লুরার উপরে চাপ। আবারও বলি, প্লুরাটা কি ছিল, প্লুরাটা ছিল আমাদের যে ফুসফুসের আবরণীটা। তাহলে প্লুরার উপরে যখন চাপ কমে যাচ্ছে তখন ফুসফুসের উপরে প্লুরার উপরে চাপটা যখন বেড়ে যাচ্ছে এখানে কমে যাওয়ার কারণে তখন ফুসফুসের উপরে চাপটাও বেড়ে যাচ্ছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে তখন ফুসফুসের আয়তনটা কি হবে, আবার ওই সূত্রটা চিন্তা করো যে ব্যস্তানুপাতিক, চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক, তাহলে তোমার হচ্ছে গিয়ে চাপ যখন বৃদ্ধি হচ্ছে তাহলে ফুসফুসের আয়তনটা কি হবে, এই যে কমে যাচ্ছে ফুসফুসের আয়তনটা। এবং ফুসফুসের আয়তন যখন কি কমে যাবে তখন কি হবে, তুমি দেখো একটা বেলুনের কথা চিন্তা করো, একটা বেলুনের যখন তোমার হচ্ছে কি ওর আয়তনটা কমে যাবে তখন বেলুনটাকে যখন তুমি চাপ দিয়ে ওর আয়তনটা কমিয়ে ফেলবা তখন কি হবে, ওর ভেতর থেকে গ্যাসটা কিন্তু বাইরে বের হয়ে যাবে। সো এখানেও সেম, আমাদের ফুসফুসটা তো একটা বেলুনের মতো, এখানে বাতাস আসছে বাতাস বের হচ্ছে, সো এই যে কার্বন ডাইঅক্সাইডটা তখন বের হয়ে যাবে। সো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে নিঃশ্বাস বলি। তাহলে দেখো নিঃশ্বাসটা সম্পন্ন হয়ে গেল। তাহলে এখানে এই যে দেখো তোমার হচ্ছে গিয়ে এটা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাওয়ার কারণে তখন এদিক দিয়ে তোমার হচ্ছে গিয়ে ফুসফুসের আয়তনটা কমে যাবে, ফুসফুস থেকে বায়ুটা মানে কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে বাইরে বের হয়ে যাবে।
এবার আমাদের পরের টপিক, সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন আমরা কি আসলে, গ্যাসগুলো, এই যে আমাদের গ্যাসগুলো ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে এখানে পরিবহনটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা জানবো। আচ্ছা, সেটা হচ্ছে যে কেন অক্সিজেন বাইরে বের না হয়ে ভেতরে প্রবেশ করে। আমাদের মনে অনেকটাই এই প্রশ্নটা থাকে যে কেন এটা ভিতরে প্রবেশ করলো, এটা তো বাইরে বের হয়ে যেতে পারতো, বা কার্বন ডাইঅক্সাইডটা কেন বাইরে বের হলো। খেয়াল করো, কারণ হিসেবে আমি যেটা বলছি, ফুসফুসের অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি এবং রক্তবাহিকায় থাকে 40 মিলিমিটার মার্কারি। চাপের পার্থক্যের কারণে আসলে এই বিনিময়টা ঘটে। তাহলে তার মানে তোমার হচ্ছে গিয়ে ফুসফুসে যখন তোমার হচ্ছে গিয়ে 104 মিলিমিটার মার্কারি অক্সিজেনের চাপ, তাহলে আর ওদিকে রক্তবাহিকায় মাত্র 40, তাহলে আমরা সবসময় জানি কি, যে কোনো জিনিস যে অধিক চাপ থেকে নিম্ন চাপে পরিবহন করার একটা ওদের প্রবণতা থাকে। তাহলে কি হবে, এখানে যখন অনেক বেশি আর রক্তবাহিকায় কম, তখন অবশ্যই অক্সিজেনটা এই অ্যালভিওলাস থেকে, মানে তোমার হচ্ছে ফুসফুস থেকে তোমার হচ্ছে এটা রক্তবাহিকায় পরিবহন করবে। এবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার হচ্ছে গিয়ে পালমোনারি ধমনীটা নীল রং দিয়ে দেখাচ্ছে, মানে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তোমার হচ্ছে এই অ্যালভিওলাসে আসে, এই যে দেখো নীল অংশগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে। তো কার্বন ডাইঅক্সাইডের তোমার হচ্ছে গিয়ে উল্টো, ওর রক্তবাহিকায় চাপ বেশি থাকে এবং তোমার হচ্ছে অ্যালভিওলাসের চাপ কম থাকে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডটা রক্তবাহিকা থেকে অ্যালভিওলাসের ভিতরে ঢুকে যায়। অপরদিকে আমাদের কি হয়, অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ বেশি থাকে কিন্তু রক্তবাহিকায় অক্সিজেনের চাপ কম থাকে, যার কারণে তোমার হচ্ছে যে অক্সিজেনটা ভিতরে প্রবেশ করে। তাহলে অক্সিজেন ভিতরে প্রবেশ করার কারণে দেখো রক্তটা আবার লাল হয়ে যাচ্ছে। তাহলে এই লাল যে তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এই অক্সিজেন যুক্ত রক্তটা তোমার হচ্ছে গিয়ে আবার এটা কিসের মাধ্যমে চলে যাচ্ছে, দেখো পালমোনারি শিরা হয়ে এটা আবার হৃৎপিণ্ডে চলে যাচ্ছে, হৃৎপিণ্ডে গিয়ে সেটা তোমার হচ্ছে গিয়ে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে এই অক্সিজেন যুক্ত রক্তটা পরিবহন হবে। তো দেখো গ্যাসীয় পরিবহনের এখানে কি হচ্ছে, আমাদের তোমার হচ্ছে গিয়ে এই যে নীল রঙের এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তবাহিকা আসলো, কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে অ্যালভিওলাসের এখানে আসবে। তাহলে দেখো অ্যালভিওলাসের এখানে আসার পরে কি ঘটবে, দেখো অক্সিজেনটা বাইরে ছিল, ও ভিতরে প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড এই যে শিরার মাধ্যমে আসলো, এসে তোমার হচ্ছে গিয়ে এই যে তোমার হচ্ছে এখানে নীল যে মার্কটা দেখো এখান থেকে আসলো, এসে তোমার হচ্ছে কি এখানে কি হলো, অক্সিজেনটা ভেতরে প্রবেশ করলো। অপরদিকে তোমার হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে প্রবেশ করবে। কেন করবে, কারণ ওদের চাপের পার্থক্য, এখানে অক্সিজেনের চাপ বেশি, এখানে কম, তাই অক্সিজেনটা ভেতর থেকে অ্যালভিওলাস থেকে এটা ভেতরে প্রবেশ করছে। দেখো আদান প্রদান হয়ে গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা রক্তবাহিকা থেকে অ্যালভিওলাসে চলে গেল, ফুসফুসে চলে গেল, এবং অক্সিজেনটা রক্তবাহিকায় চলে আসলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা এবার আমার বের হয়ে যাবে, আমাদের নাসারন্ধ্র দিয়ে আমাদের বের হয়ে গেল, আর অক্সিজেনটা তোমার হচ্ছে গিয়ে আমাদের রক্তবাহিকা দিয়ে পুরো দেহে পরিবাহিত হয়ে গেল। এবার আসো অক্সিজেন পরিবহন, অক্সিজেন তো ভিতরে ঢুকে গেল, তাহলে অক্সিজেন এবার কিভাবে পরিবাহিত হবে। অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তাহলে ভৌত দ্রবণ রূপে আমরা বলতে কি বুঝি, ভৌত দ্রবণ রূপে বলতে বোঝানো হচ্ছে 100 মিলিলিটার রক্তে মাত্র 0.2 মিলিলিটার পরিবাহিত হয়, মানে ওর রক্তরসের যে পানিটা থাকে সেখানে এটা দ্রবীভূত হয়ে তোমার হচ্ছে গিয়ে ভৌত দ্রবণ রূপে এটা পরিবাহিত হচ্ছে, খুবই কম পরিমাণে, খেয়াল করো মাত্র 0.2 মিলিলিটার। আচ্ছা, অপরদিকে রাসায়নিক যৌগ রূপে কিভাবে সে পরিবাহিত হচ্ছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে সে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে। আমরা জানি তোমার হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন তোমার হচ্ছে কোথায় থাকে, আমাদের হিমোগ্লোবিনটা থাকে আমাদের আরবিসির ভিতরে। আরবিসির ভিতরে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে সে দেখো এখানে কি যৌগ গঠন করছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, সেখান থেকে আমাদের অক্সি হিমোগ্লোবিন। সবসময় মাথায় রাখবা, একটা হিমোগ্লোবিনের অণু 4 অণু অক্সিজেনকে তোমার হচ্ছে গ্রহণ করতে পারে। তাহলে এইভাবে করে সে একটা অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করলো। এই অক্সি হিমোগ্লোবিন যৌগটাই তোমার হচ্ছে কি দেহে পরিবাহিত হবে পুরো রক্তবাহিকার মাধ্যমে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে অক্সিজেন, এখানে আমাদের লোহিত রক্তকণিকা যার ভিতরে হিমোগ্লোবিন আছে, ওরা কাছে আসলো, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে আসলো। দেখো এখানে ওরা অক্সি হিমোগ্লোবিন যৌগটা হয়ে আরবিসির মাধ্যমে এটা পরিবাহিত হচ্ছে সারা দেহে, এবং ও একটা পর্যায়ে গিয়ে এই অক্সিজেনটা টিস্যুর প্রান্তে গিয়ে মানে বা কোষগুলোর এখানে গিয়ে অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে পুরো চক্রটা এখানে খেয়াল করো, আসলো, দেন ও অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করলো, এই রূপে পরিবাহিত হচ্ছে, এবং ফাইনালি সে হচ্ছে গিয়ে
কোষের এখানে গিয়ে সে এই অক্সিজেনগুলোকে ছেড়ে দিচ্ছে, এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা। এভাবেই সে চক্রাকারে চলতে থাকে, আবার অক্সিজেন আসবে, আবার হিমোগ্লোবিনের সাথে বন্ধন ক্রিয়া করবে। আচ্ছা, এবার আসো যে অক্সিজেন কিভাবে টিস্যুতে পৌঁছায়। এটা আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে অক্সিজেন তো আসলো, এটা টিস্যুতে গিয়ে এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছালো। তো প্রথমত দেখো এখানে অ্যালভিওলাসে আসে, আমরা জানি অ্যালভিওলাসে তোমার হচ্ছে অক্সিজেনটা আসে। অ্যালভিওলাস থেকে এটা কোথায় যায়? রক্তবাহিকায় যায়, ঠিক আছে। আচ্ছা, রক্তবাহিকা এইটুকু পর্যন্ত কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে রক্তবাহিকা থেকে তারপরে সে কোথায় যায়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আচ্ছা, খেয়াল করো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কি আসলে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা হচ্ছে এই যে কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষগুলোর মাঝখানে এই যে দেখো কিছু হালকা নীল অংশ, এই যে অংশগুলো এগুলো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। এই যে দেখো এই আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এইখানে তোমার হচ্ছে গিয়ে তারপরে আসে রক্তবাহিকা থেকে অক্সিজেনটা আগে এখানে আসে, তারপরে ও যায় টিস্যু কোষে। তাহলে এবার দেখো ওদের এখানে এই যে অ্যালভিওলাস থেকে রক্তবাহিকা, তারপরে এখান থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তারপর টিস্যু কোষ, এতগুলো জায়গায় কেন এভাবে এখান থেকে এখানে যাচ্ছে? কেন তোমার মনে হতে পারে যে এখান থেকে উল্টা প্রক্রিয়ায় কেন গেল না, কেন এখান থেকে এখানে গেল না? এটার কারণ হচ্ছে চাপের পার্থক্য। তো দেখো এটা যদি একটু বলি এখানে কিরকম চাপের পার্থক্য, যদিও তোমাদের এই মানগুলো লাগবে না, তাও তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি কিছুটা বলে দিচ্ছি। যেমন যখন তোমার হচ্ছে গিয়ে রক্তবাহিকায় থাকে তখন ওর চাপটা রক্তবাহিকায় তোমার হচ্ছে কি একটা পর্যায়ে এসে চাপটা 95 মিলিমিটার মার্কারি প্রেসার থাকে। রক্তবাহিকা থেকে যখন সে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে, তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অক্সিজেনের একটা চাপ থাকে, এই চাপের মানটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আচ্ছা, তাহলে দেখো এখানে ছিল তোমার হচ্ছে গিয়ে 95 মিলিমিটার মার্কারি এই রক্তবাহিকায়, এবং এখান থেকে যখন এটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে গেল এটা এখানে মাত্র 40। তাহলে দেখো অবশ্যই এই চাপের পার্থক্যের কারণে রক্তবাহিকা থেকে এটা এখানে প্রবেশ করবে। আচ্ছা, তারপরে দেখো এবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে কেন এটা টিস্যু কোষে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে টিস্যু কোষের এখানে তোমার হচ্ছে গিয়ে ওর যে অক্সিজেনের যে চাপটা থাকে সেটা হচ্ছে 23 মিলিমিটার মার্কারি। তার মানে তোমার হচ্ছে গিয়ে এখানে ওদের পার্থক্য কত দেখো, চাপের পার্থক্য 40 এবং হচ্ছে গিয়ে এখানে 23। তার মানে তোমার হচ্ছে গিয়ে ওদের চাপের পার্থক্য দাঁড়াচ্ছে 17। তাহলে এই 17 মিলিমিটার মার্কারি চাপের পার্থক্যের কারণে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে টিস্যু কোষে পরিবাহিত হচ্ছে। এবার আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা কি? এটা 3 ভাবে পরিবাহিত হতে পারে। প্রথমত ভৌত দ্রবণ রূপে, এটা হচ্ছে মাত্র 5%। তারপরে কার্বমিনো যৌগ রূপে এটা পরিবাহিত হতে পারে 27%, এবং বাইকার্বনেট যৌগ রূপে সেটা হচ্ছে 65%। সবচেয়ে বেশি পরিমাণে হবে আমার হচ্ছে গিয়ে এই বাইকার্বনেট যৌগ রূপে। আচ্ছা, তাহলে এবার আমরা বিস্তারিত আলোচনায় যাই। ভৌত দ্রবণ রূপে কিভাবে হচ্ছে খেয়াল করো। এই যে পানির সাথে আমরা জানি আমাদের রক্তে প্রচুর পানি থাকে, তোমার হচ্ছে গিয়ে এই পানির সাথে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এবং এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে কার্বনিক এনহাইড্রেজ এনজাইমটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, এটা মাথায় রাখবা সবাই। আচ্ছা, তো এই যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, এই কার্বনিক অ্যাসিড রূপে তোমার হচ্ছে গিয়ে পুরো রক্তে এভাবে কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হতে পারে। এটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। আমাদের দ্বিতীয় যে রূপটা সেটা হচ্ছে কার্বোমিনো যৌগ রূপে। তাহলে কার্বোমিনো যৌগ রূপের আসলে কি, মানে কার্বন ডাইঅক্সাইডটা অন্য একটা যৌগের সাথে যখন বন্ধন করে তখন আমরা সেটাকে বলি কার্বোমিনো যৌগ। তো দেখো হিমোগ্লোবিনের সাথে সে যখন বন্ধন করছে এটাকে আমরা বলছি কার্বোমিনো হিমোগ্লোবিন। এবং কার্বোমিনো প্রোটিন মানে হচ্ছে আমরা জানি আমাদের রক্তে বিভিন্ন আমিষ থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই আমিষগুলো থাকে। তাহলে এই আমিষগুলোর সাথে যখন কার্বন ডাই অক্সাইড বন্ধন করবে তখন আমরা সেটাকে বলবো, যে যৌগটা গঠন হবে সেটাকে বলি আমরা কার্বোমিনো প্রোটিন। আচ্ছা, তাহলে খেয়াল করো কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগটা, কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিন মিলে আমার এখানে যে যৌগটা তৈরি হচ্ছে কার্বোমিনো হিমোগ্লোবিন হচ্ছে। আর কার্বোমিনো প্রোটিন, তো কার্বোমিনো প্রোটিনের এখানে দেখো এটা একটা প্রোটিন, প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এটা কার্বোমিনো প্রোটিন যৌগটা তৈরি হচ্ছে। এবার আসুন বাইকার্বনেট যৌগ রূপে। এখানে দেখো দুইটা রূপে পরিবাহিত হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে হয়, মানে প্লাজমায় এই রূপে পরিবাহিত হয়, ঠিক আছে। আর
পটাশিয়াম বাইকার্বনেট এই রূপে কোথায় পরিবাহিত হয়? আমাদের যে লোহিত রক্তকণিকা সেখানে পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে লোহিত রক্তকণিকার এখানে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মিলে তোমার হচ্ছে কি এখানে কার্বনিক অ্যাসিড হচ্ছে। তো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে এটা হচ্ছে। সো এই কার্বনিক অ্যাসিডটা তোমার হচ্ছে কি কিসে বিযোজিত হয়ে যাচ্ছে? হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নের মাধ্যমে। তাহলে এই যে বাইকার্বনেট আয়নের মাধ্যমে এটা হয়ে গেল, তাহলে এই বাইকার্বনেট আয়নটা তারপরে কোথায় চলে আসে? খেয়াল করো, রক্তরসে চলে আসে। রক্তরসে এসে সে সোডিয়াম আয়নের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। এখানে খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা সেটা হচ্ছে এদিকে যে এই কার্বনিক এনহাইড্রেজ এনজাইমটা লোহিত কণিকা অনেক বেশি থাকে, আর রক্ত রসে সোডিয়াম আয়ন বেশি থাকে, যার কারণে তোমার হচ্ছে এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেটটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কেন বাইরে নির্গত হয়? ওকে, সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ফলে কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের চাপ বৃদ্ধি পায়, তার রক্তে চলে আসে। তাহলে আমরা দেখো কোষে যেহেতু শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি থাকবে, যার কারণে কি হয়? এই টিস্যু কোষ থেকে এটা রক্তবাহিকায় চলে আসে, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ অনেক বেশি এটার তুলনায়, রক্তবাহিকার তুলনায়। তো এখান থেকে এখানে চলে আসবে, রক্তবাহিকা থেকে তারপরে এটা চলে আসবে আমাদের অ্যালভিওলাসে, কারণ এখানে অনেক বেশি অ্যালভিওলাসের তুলনায়, তখন এখান থেকে এটা অ্যালভিওলাসে চলে আসবে, তারপরে অ্যালভিওলাস থেকে এটা বাইরে বের হয়ে যাবে। খেয়াল করো, এই যে এটা আমাদের টিস্যু কোষ ছিল, টিস্যু কোষ থেকে রক্তবাহিকায় আসলো, দেন অ্যালভিওলাসে আসলো, দেন ফাইনালি এটা বাইরে নির্গত হয়ে যাবে। এটার পরিবহনের কারণও চাপের পার্থক্য। প্রত্যেকটা জিনিসের এখানে একটা জায়গা থেকে আরেকটা যে জায়গায় যাবে, কারণ ওদের মাঝে চাপের পার্থক্য, মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে। আমাদের আজকে শেষ টপিক সেটা হচ্ছে ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট বলতে আমরা কি বুঝি? খেয়াল করো, লোহিত কণিকার অধিক বাইকার্বনেট আয়ন যখন রক্তরসে চলে আসে এবং আয়নের ভারসাম্য নষ্ট করে দেয়, তখন ভারসাম্য ঠিক রাখতে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে। একে ক্লোরাইড শিফট বলে। তাহলে ব্যাপারটা আসলে কিরকম? খেয়াল করো, এই যে লোহিত কণিকা, এই লোহিত কণিকায় আর এখানে রক্তরস, দুইটা আলাদা অংশ দেখানো হচ্ছে। এই লোহিত কণিকায় পটাশিয়াম আয়নটা অনেক বেশি থাকে এবং বাইকার্বনেট আয়ন বেশি থাকে। কেন বাইকার্বনেট আয়ন বেশি? আমরা একটু আগেই বলে আসছি যে এখানে কার্বনিক এনহাইড্রেজ এনজাইম বেশি, যার কারণে কার্বনিক অ্যাসিড এখানে বেশি তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড বিযোজিত হয়ে আমার এখানে বেশি বেশি বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে। তাহলে বাইকার্বনেট আয়ন যত বেশি, তার মানে এখানে ঋণাত্মক আয়নের পরিমাণ অনেক বেশি। তখন লোহিত কণিকা করবে কি, যে আমার তো এখানে অনেক ঋণাত্মক আয়ন, আমি আমার ঋণাত্মক আয়ন কিছু, ওর এখানে ভারসাম্য নষ্ট হচ্ছে, ও করবে কি, আমি রক্তরসকে কিছুটা বাইকার্বনেট আয়ন দিয়ে দিই। তো ও রক্তরসকে দিয়ে দিবে, আর রক্তরসে যখন ও দিয়ে দিচ্ছে, তখন রক্তরস চিন্তা করবে যে, দেখো এখানে চলে আসলো, তখন রক্তরস চিন্তা করবে যে আমার তো এখানে নেগেটিভ আয়ন বেশি হয়ে যাচ্ছে, কারণ ওর এতক্ষণ বাইকার্বনেট ছিল না, এখন একটা এক্সট্রা বাইকার্বনেট আয়ন ওর ভিতরে চলে আসছে, আরবিসি থেকে এখানে চলে আসছে। তাহলে ও কি করবে? ও ব্যালেন্স করার জন্য বলবে যে আমিও বিনিময়ে আমার থেকে কিছু ঋণাত্মক আয়ন দিই। তাহলে রক্তরসে কি আয়ন থাকে? আমরা জানি লবণ অনেক বেশি থাকে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই ক্লোরাইডটা তোমার হচ্ছে গিয়ে সে কি করবে? দান করে দিবে। কাকে দিবে? তোমার হচ্ছে লোহিত কণিকাকে দিবে। তাহলে দেখো এই যে ভারসাম্যটা, শুরুতে বাইকার্বনেট আয়ন চলে আসায় একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল রক্তরসে। তো এই ভারসাম্যটা ঠিক রাখতে রক্তরস কি করলো? ওর ক্লোরাইডটাকে শিফট করে দিল কোথায়? লোহিত কণিকা। এই যে ক্লোরাইডটা, এই কারণে এই ভারসাম্য ঠিক রাখতে গিয়ে ক্লোরাইডটা এখানে চলে আসলো লোহিত কণিকায়। এই জিনিসটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। তাহলে দেখো এখানে ক্লোরাইডটা এসে পটাশিয়ামের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর এদিকে ছিল আমার সোডিয়াম আয়ন, ও বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। এভাবে করে ওরা পরিবাহিত হতে থাকে। আর এই প্রক্রিয়ার বা এই যে ক্লোরাইড শিফটটাকে আরেকটা নামও দেওয়া হয়, যেটাকে আমরা বলি হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট কেন বলি আমরা এটাকে? কারণ এই বিজ্ঞানী হ্যামবার্গার প্রথম এই জিনিসটা ব্যাখ্যা করেন, তো তার নাম অনুসারে এটাকে মাঝে মাঝে আমরা হ্যামবার্গার শিফট বলি। তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখলাম, এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবহন এবং তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাসের যে কার্যক্রমগুলো, এগুলো পরীক্ষা অনেক বেশি আসে সৃজনশীলে। তোমরা কনসেপ্ট ক্লিয়ার রেখে আশা করি তোমরা হচ্ছে গিয়ে ভালো করে এটা পড়বে এবং পরীক্ষার খাতায় সুন্দর করে অ্যান্সার করবে। তো তোমরা এই আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। আগামী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আবারও চলে এসেছি তোমাদের সাথে শ্বসন ও শ্বাসক্রিয়া, যেটা কিনা আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ৫ম অধ্যায়, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে। এটা আমার আজকের ৩য় ভিডিও এই অধ্যায়ে। আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আছি ও আমাকে সহযোগিতা করেছে ফারিহা তাসিন সাবা। তাহলে চলো আজকে জেনে নেই আমাদের আজকের বিষয়টি নিয়ে। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্বসনতন্ত্রের কাজ নিয়ে। তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। দেখো তোমার হচ্ছে অক্সিজেন ভেতরে ও কার্বন ডাইঅক্সাইড বাইরে, এই জিনিসটা কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের প্রধান কাজ। যে গ্যাসীয় বিনিময়, আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত বের করে দিচ্ছি, এটাই হলো আমাদের শ্বসনতন্ত্রের প্রধান কাজটি। দ্বিতীয় কাজটি দেখো শক্তি উৎপাদন, এবং এটা কিসের মাধ্যমে হয়? অন্তঃশ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হয়। আমরা জানি আমাদের দেহকে পরিচালনা করানোর জন্য আমাদের প্রতিনিয়ত শক্তি প্রয়োজন। তাহলে এই শক্তিটা পেছনে আমাদের ভূমিকা রাখছে কে? শ্বসনতন্ত্র। কারণ শ্বসনতন্ত্রের মাধ্যমে অক্সিজেন ভেতরে প্রবেশ করছে এবং এই অক্সিজেন কিন্তু অন্তঃশ্বসনের একটা মৌলিক উপাদান। তৃতীয় যে কাজ সেটি দেখো পানির সাম্যতা। 400 থেকে 600 মিলিলিটার পানি বের করে দেয়। আমরা প্রতিদিন তোমার হচ্ছে কি পানি গ্রহণ করছি, তাহলে এই পানিটি কিন্তু যেভাবে আমরা গ্রহণ করছি ঠিক সেই অনুপাতে কিন্তু এটা বের করে দেওয়াটাও জরুরি। তাহলে এই যে তোমার হচ্ছে 400 থেকে 600 মিলিলিটার পানি বের করে দিচ্ছে আমাদের এই শ্বসনতন্ত্র। আরও অনেকভাবে আমাদের পানি বের হয়ে থাকে। আমরা জানি আমাদের ইউরিনের মাধ্যমে বের হয়ে থাকতে পারে, আমাদের ত্বকের মাধ্যমে বের হয়ে থাকতে পারে। এবং এই পানিটা কেন বের করে দেওয়াটা জরুরি? কারণ আমরা জানি আমাদের পানি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা একটা শব্দ উচ্চারণ করি যেটাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। তাহলে যদি পানি বেশি হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই সমস্যাটি হতে পারে এবং তখন পানিটা আমাদের দেহে বিষ রূপে কাজ করবে। তাই শ্বসনতন্ত্র পানি বের করে আমাদের খুব উপকার করছে। তারপরের কাজটি দেখো অ্যাসিড ক্ষার সাম্য। অ্যাসিড ক্ষার সাম্য মানে দেহে অ্যাসিড ও ক্ষারের যে সাম্যতাটা রক্ষা করছে এই শ্বসনতন্ত্র। কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে পিএইচ নিয়ন্ত্রণ করা। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যত দেহের ভিতরে থাকবে তাহলে কি হবে, দেখো আমরা একটু একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা একটু দেখে আসি। দেখো তোমার হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটার সাথে যখন পানি বিক্রিয়া করবে তখন এখানে কি তৈরি হচ্ছে? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই কার্বনিক অ্যাসিড আমরা জানি এটা যত বেশি তৈরি হবে তত তোমার হচ্ছে গিয়ে ভেতরে আমাদের অ্যাসিডিটি বাড়বে। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাহলে শ্বসনতন্ত্র কি করে? নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটি বের করে দিয়ে আমাদের অ্যাসিড ক্ষার সাম্যটি রক্ষা করছে। তারপরে দেখো আমাদের যে কাজ শব্দ উৎপাদন। তোমার হচ্ছে ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপাদন হয়ে থাকে। আমরা জানি ল্যারিংস আমাদের একটি অঙ্গ যেটা তোমার হচ্ছে গিয়ে আমাদের যে গলার এই অঞ্চলটি উঁচু হয়ে থাকে সেখানে আমাদের হচ্ছে ল্যারিংস বা বাংলায় আমরা যেটা বলি ষড়যন্ত্র। তো শব্দটার উচ্চতাটা কিরকম হবে, শব্দ উচ্চতাটা সেটা নির্ধারণ করে দেয় ল্যারিংস। তারপরে আসো হোমিওস্ট্যাসিস কথাটা, যেটা বলা হচ্ছে যে শরীরের স্থিতাবস্থা বজায় রাখা কে বলা হয় হোমিওস্ট্যাসিস। মানে তোমার শরীরে সবসময় একটা স্থির অবস্থা, সব কিছুর একটা নর্মাল অবস্থা থাকে। যে আমার মনে করো কার্বন ডাইঅক্সাইড বেশি হওয়া যাবে না, অক্সিজেন বেশি হওয়া যাবে না, এই পরিমাণে অক্সিজেন থাকা লাগবে। তো প্রত্যেকটা জিনিসের একটা স্থির অবস্থা থাকে। সো এই জিনিসটাকে ব্যালেন্স করাটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। সো এইটা কিন্তু করে থাকে আমাদের এই শ্বসনতন্ত্র। দেখো অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে অক্সিজেনটাকে তোমার হচ্ছে কমানোর ব্যবস্থা করবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইডটাকে কমানোর চেষ্টা করবে। সো যেটা কমে যাবে সেটাকে বাড়ানো, বা যেটা বেড়ে যাওয়া সেটাকে কমানো, এই জিনিসটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। তাহলে আমাদের শ্বসনতন্ত্র কিন্তু তোমার হচ্ছে এই হোমিওস্ট্যাসিস প্রক্রিয়ায় একটা ভূমিকা পালন করছে। তারপরে দেখো তোমার হচ্ছে উদ্বায়ী গ্যাস নিষ্কাশন, যেমন ইথার, অ্যামোনিয়া, এইসব বিষাক্ত গ্যাস তোমার হচ্ছে গিয়ে শ্বসন প্রক্রিয়ায় আমাদের নিঃশ্বাসের মাধ্যমে এটা বের হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এতক্ষণ আলোচনা করলাম শ্বসনতন্ত্রের কাজগুলো নিয়ে। এবার আমরা আমাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ নিয়ে। আচ্ছা, মানুষের প্রশ্বাস নিঃশ্বাস দেখো দুইভাবে নিয়ন্ত্রিত হতে পারে। আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের পিছনে দুইটি প্রক্রিয়া ভূমিকা পালন করে। একটি হচ্ছে স্নায়বিক, যেখানে আমাদের নিউরন, আমাদের মস্তিষ্ক রিলেটেড, এবং আরেকটি হচ্ছে রাসায়নিক, যেমন কিছু রাসায়নিক
উদ্দীপনা বা যে কিছু রাসায়নিক দ্রব্য যাদের তারতম্যের কারণে, যাদের উচ্চ উচ্চ হয়ে যাওয়া, নিম্ন হয়ে যাওয়া, এই জিনিসগুলোর কারণে আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হতে পারে। তাহলে চলো আগে আমরা জেনে নিই আমাদের দেহে তোমার হচ্ছে কয়টি শ্বাস কেন্দ্র থাকে। আমাদের দেহে টোটাল 4টি কেন্দ্র রয়েছে। প্রথমটিকে আমরা যেটা বলছি, দেখো তোমার হচ্ছে গিয়ে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন বা প্রশ্বাস কেন্দ্র বাংলায় বলা হচ্ছে। এটার অবস্থানটা কোথায়? এটা হচ্ছে মেডুলার পশ্চাৎ পাশে এটার অবস্থান। এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার পন্স, এই যে উপরের এইখানটাকে বলা হয় পন্স, এটাকে বলা হয়, এই চিকন এই অংশটাকে বলা হয় মেডুলা। এই যে এই জায়গাটাই তোমার হচ্ছে গিয়ে থাকে আমাদের প্রশ্বাস কেন্দ্র। দেখো মেডুলার পশ্চাৎ পাশে, এটা পিছনের দিকে এখানে আছে তোমার হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। দ্বিতীয়ত তোমার হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। এটা থাকে কোথায়? বা এটা বাংলায় যেটাকে আমরা বলছি নিঃশ্বাস কেন্দ্র, এটা থাকে মেডুলার সামনের দিকে। তাহলে দেখো এই তো তোমার হচ্ছে মেডুলার চিকন অংশ, মেডুলা, এটার সামনের দিকে তোমার হচ্ছে এই নিঃশ্বাস কেন্দ্রটি অবস্থান করছে। তৃতীয় যেটাকে বলা হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র। নিউমোটেক্সিক কেন্দ্রটি কোথায় থাকে? পন্সের উপরের দিকে। আমরা বলেছি পন্স হচ্ছে এই যে উপরের চওড়া অংশটা, এটাকে বলা হয় পন্স। তাহলে এটার উপর দিকে থাকে। তো দেখো এই যে এটার উপর দিকে আমাদের যেটা নিউমোটেক্সিক কেন্দ্র। নিউমোটেক্সিক কেন্দ্রের কাজ কি? শ্বাসের গভীরতা বাড়ায়। আমরা অনেক সময় গভীরভাবে শ্বাস নিই, তোমার হচ্ছে গিয়ে একটা নিঃশ্বাস বা প্রশ্বাসের অনেক লম্বা সময় ধরে নিচ্ছি, তাহলে এই কাজটা করে থাকে তোমার হচ্ছে গিয়ে নিউমোটেক্সিক কেন্দ্র। চতুর্থ যে কেন্দ্রটি, যেটার নাম অ্যাপনিউস্টিক কেন্দ্র, তোমার হচ্ছে এটা থাকে কোথায়? পন্সের নিচের দিকে অবস্থান। তাহলে দেখো এখানে ছবিটা, তোমার হচ্ছে কি এই যে পন্সের উপরের দিকে নিউমোটেক্সিক এবং নিচের দিকে অ্যাপনিউস্টিক কেন্দ্রটি থাকে, এবং এর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রাবল্য নিয়ন্ত্রণ করে। আমরা জানি কতটুকু বেশি জোরে হবে, কতটুকু কম হবে, কখন বেশি জোরে নিঃশ্বাস হবে, কখন কম হবে, প্রত্যেকটা জিনিসের এই যে নিয়ন্ত্রণটা সেটা করে থাকে আমাদের এই অ্যাপনিউস্টিক কেন্দ্র। তাহলে মোটামুটি আমরা কেন্দ্রগুলো জানতে পারলাম এবং কেন্দ্রদের কাজগুলো সম্পর্কেও এবং ওদের অবস্থানগুলো আমরা জেনে নিয়েছি। তাহলে এবার চলো, এই যে শ্বাস প্রশ্বাসটা হয় এর রাসায়নিক নিয়ন্ত্রণ আমরা একটু আগে বলে এসেছি যে দুইভাবে নিয়ন্ত্রিত হয় আমাদের শ্বাস প্রশ্বাস, একটা রাসায়নিকভাবে এবং একটা স্নায়বিকভাবে। তো রাসায়নিকভাবে নিয়ন্ত্রণের আগে আমরা জেনে নিতে হবে কেমোরিসেপ্টর বলতে আমরা কি বুঝি। নিউরনের গুচ্ছ যারা রাসায়নিক পরিবর্তনে সাড়া প্রদান করে। কিছু নিউরনের গুচ্ছ থাকে যারা তোমার হচ্ছে গিয়ে রাসায়নিক সাড়া প্রদান করে, রাসায়নিক কিছু পরিবর্তনে। যেমন তোমার হচ্ছে গিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে এটা কিছু সাড়া প্রদান করবে, অক্সিজেন কমে গেলে সাড়া প্রদান করবে। তো এটা হচ্ছে কেমোরিসেপ্টর। তাহলে দেখো কেমোরিসেপ্টর দুই ধরনের থাকে, একটা কেন্দ্রীয় কেমোরিসেপ্টর, একটা প্রান্তীয় কেমোরিসেপ্টর। কেন্দ্রীয়টা তোমার হচ্ছে কি আমাদের যে কেন্দ্র, যেটা আমাদের বলা হয় যে মস্তিষ্ক, মানে মস্তিষ্কের মেডুলা এগুলোতে থাকে, এবং প্রান্তীয় মানে বিভিন্ন প্রান্তে থাকে, আমাদের এটা কেন্দ্র বরাবর থাকছে না, ও বিভিন্ন অংশে থাকছে। তাহলে এবার চলো দেখে নিই কেন্দ্রীয় কেমোরিসেপ্টরটা কোথায়। এটা অবস্থান হচ্ছে মেডুলার অঙ্কীয় তলে, এবং এটা উদ্দীপ্ত হয় কখন কখন আমাদের এই কেন্দ্রীয়, দেখো আমাদের দুইটা কেমোরিসেপ্টর। সো কেন্দ্রীয় কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয় যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে PCO2 এই কথাটা দিয়ে বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ বলতে কি বোঝায়? আংশিক চাপ বলতে বোঝায়, মনে করো একটা দ্রবণে অনেকগুলো তোমার হচ্ছে, এটা আমরা একে একটু যদি বুঝাই, তোমার হচ্ছে এটা হচ্ছে একটা কন্টেইনার, ওকে। সো এই কন্টেইনারের ভিতরে এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস, এরকম অনেকগুলো গ্যাস আছে। এই প্রত্যেকটি গ্যাসের মনে করো যে ওদের মোট চাপ হচ্ছে 10 ATM। ওদের মোট চাপ, এই সমগ্রগুলোর মোট চাপ হচ্ছে 10 ATM, ঠিক আছে। আর এদের প্রত্যেকের আমি যদি বলি যে এই গ্যাসটির আলাদা বা ওর নিজস্ব যে চাপ, মনে করো ওদের সার্বিক চাপ হচ্ছে 10, তাহলে ওর নিজস্ব চাপটাকে আমি যদি বলি যে মনে করো 3, তাহলে এই যে ওর নিজস্ব যে চাপ সেটাকে আমরা বলি আংশিক চাপ। আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝানো গেছে যে আংশিক চাপ। তো আমাদের বডিতেও তোমার হচ্ছে কি অনেক ধরনের
তোমার হচ্ছে রাসায়নিক দ্রব্য থাকে, বিভিন্ন গ্যাসিয়াস দ্রব্য থাকে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড একটি। সো কার্বন ডাইঅক্সাইডের নিজস্ব যে চাপ সেটা যখন বেড়ে যাবে, যেটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা যখন বেড়ে যাবে তখন তোমার হচ্ছে গিয়ে এই কেন্দ্রীয় কেমোরিসেপ্টরটা উদ্দীপ্ত হয়। তাহলে দেখো কেন্দ্রীয় কেমোরিসেপ্টরটা কোথায় থাকে, এই যে এইগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় কেমোরিসেপ্টর, এই যে নীল অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় কেমোরিসেপ্টর। আশা করি তোমাদের এটা বুঝাতে পেরেছে। আচ্ছা, তারপরে হলো যে প্রান্তীয় কেমোরিসেপ্টরটা কি জিনিস। তাহলে প্রান্তীয়, এটার অবস্থানটা কোথায় দেখো, ক্যারোটিড বডি ও অ্যাওর্টিক আর্চে। ঠিক আছে, এই দুটো জায়গায়, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রান্তীয় কেমোরিসেপ্টর কোথায়, ক্যারোটিড বডি ও অ্যাওর্টিক আর্চে। এবং এটা উদ্দীপ্ত হয় যখন আমাদের পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, কার আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ যখন কমে যাচ্ছে তখন এই প্রান্তীয় কেমোরিসেপ্টরটি উদ্দীপ্ত হয়। তাহলে দেখো এটার অবস্থানটা কোথায়, এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চ, আর এগুলো হচ্ছে কি আমাদের ক্যারোটিড ধমনী। এটা আমরা একটু ছবিতে একটু কলমে তোমাদেরকে বুঝাচ্ছি, তাহলে সোজা লাগবে তোমাদের কাছে। তো দেখো তোমার হচ্ছে যে এই যে এখানে যে তোমার এই অংশটা এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চ। আর্চ মানে কি, ধনুক। অ্যাওটা হচ্ছে গিয়ে একটা ধমনী, যেটা আমাদের হৃৎপিণ্ডের তোমার হচ্ছে গিয়ে বাম নিলয় থেকে বের হচ্ছে। এটা যখন এটা ধনুকের মতো আকৃতি নেয় এটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চের এখানে আমাদের কিছু অ্যাওর্টিক বডিজ থাকে, যেই অ্যাওর্টিক বডিজে আমাদের এই প্রান্তীয় কেমোরিসেপ্টরগুলো থাকে। এই যে দেখো হলুদ হলুদ অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তোমার হচ্ছে গিয়ে এই অ্যাওর্টিক আর্চ থেকে এখান থেকে দুটো শাখা বের হয়, যাদেরকে বলা হচ্ছে ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী কেন বলা হচ্ছে ওদেরকে, কারণ এই ক্যারোটিড ধমনীগুলো আমাদের মস্তিষ্কে যায়। এই কারণে আমাদের মস্তিষ্কে ল্যাটিন ভাষায় ক্র্যানিয়াম বলা হয়, বা বাংলায় আমরা করটিকা বলি, সেখান থেকে এটা চলে আসছে ক্যারোটিড। সো ক্যারোটিড দিয়ে আমরা মস্তিষ্ককে বুঝাচ্ছি। সো এই ক্যারোটিড তোমার হচ্ছে গিয়ে ধমনীর এখানে এই যে ক্যারোটিড বডিগুলো থাকে, এই যে দেখো সবুজ অংশগুলো, এই সবুজ অংশগুলো এখানে, এই যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো তোমার হচ্ছে গিয়ে আমাদের ক্যারোটিড বডি, এখানে থাকে তোমার হচ্ছে গিয়ে প্রান্তীয় কেমোরিসেপ্টর। তাহলে আমরা দুইটা অবস্থান বুঝতে পেরেছি আশা করি। তাহলে এবার দেখো নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কি। প্রথমত যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কার্বন ডাইঅক্সাইডটা মস্তিষ্কে পৌঁছাবে। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, মস্তিষ্কে পৌঁছালো, তারপরে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার মিলে আমার কি হচ্ছে, কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই কার্বনিক অ্যাসিডটা আমরা জানি বিযোজিত হয়ে তোমার হাইড্রোজেন আয়ন ও তোমার হচ্ছে গিয়ে বাইকার্বনেট আয়নে পরিণত হচ্ছে। এবার এই যে হাইড্রোজেন আয়ন যখন বেশি তৈরি হয়ে যাচ্ছে তখন আমাদের মস্তিষ্কে হাইড্রোজেনের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখো অ্যারো চিহ্নটা দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। এবং হাইড্রোজেনের ঘনমাত্রা যখন বেড়ে যায়, এটা মাথায় রাখবা, হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে গেলে এটি কেন্দ্রীয় কেমোরিসেপ্টর। কেন্দ্রীয় কেমোরিসেপ্টর কোথায় থাকে আমাদের, এটা হচ্ছে আমাদের মেডুলাতে থাকে, আমরা পড়ে এসেছি একটু আগে। সো এই কেন্দ্রীয় কেমোরিসেপ্টরটাকে উদ্দীপ্ত করে এই হাইড্রোজেন আয়নটা। তাহলে এই যে দেখো এখানে কেন্দ্রীয় কেমোরিসেপ্টর এগুলোকে উদ্দীপ্ত করছে। তো কেন্দ্রীয় কেমোরিসেপ্টর যখন উদ্দীপ্ত হবে, এই কেন্দ্রীয় কেমোরিসেপ্টরের আশেপাশে এই যে এই জায়গাটাতেই আমাদের কি থাকছে, আমাদের প্রশ্বাস কেন্দ্র থাকছে। আমরা বলেছি কি প্রশ্বাস কেন্দ্র তোমার হচ্ছে কি মেডুলাতে অবস্থান করছে। তাহলে এই কেন্দ্রীয় কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে ও প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করে দিবে। এই যে পাশেই আছে প্রশ্বাস কেন্দ্র, তাকে উদ্দীপ্ত করে দিবে, এবং প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে প্রশ্বাস সম্পন্ন হবে। তাহলে দেখো কিভাবে রাসায়নিকভাবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের প্রশ্বাস সম্পন্ন হচ্ছে। কেননা প্রশ্বাস হলে আমাদের কি হবে, অক্সিজেন ভেতরে প্রবেশ করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যে বেড়ে যাচ্ছে সেটাকে ব্যালেন্স করবে আমাদের অক্সিজেন ভেতরে প্রবেশ করে। আচ্ছা দেখো এখানে আমাদের প্রশ্বাসটা সম্পন্ন হচ্ছে। ওকে, তারপরে এবার আসি যে আমাদের প্রান্তীয় যে কেমোরিসেপ্টরগুলো এটা কিভাবে কাজ করে। আমরা পড়ে এসেছি একটু আগে যে অক্সিজেন কমে গেলে, অক্সিজেনের আংশিক চাপ কমে গেলে এটা উদ্দীপ্ত হয়। তাহলে যখন এটা তোমার হচ্ছে কি অক্সিজেনের আংশিক চাপ আমাদের রক্তে কমে গেল, তখন প্রান্তীয় কেমোরিসেপ্টর এটা কোথায় থাকে, আমরা পড়ে এসেছি ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড বডি ও অ্যাওর্টিক আর্চে থাকে। তাহলে এগুলো উদ্দীপ্ত হবে, এই যে এই জায়গাগুলো এখানে এগুলো উদ্দীপ্ত হচ্ছে। তারপরে এই উদ্দীপনাটা কিসে যাবে, তোমার হচ্ছে কি মেডুলাতে পৌঁছাবে। কিসের মাধ্যমে, আমাদের করটিক স্নায়ু থেকে 9 ও 10 করটিক স্নায়ুর মাধ্যমে এটা পৌঁছাবে।
কারণ তোমার হচ্ছে কি 9 এবং 10 এই করোটিক স্নায়ুগুলোকে আমরা যেটা বলি, আমরা এটা ব্রেইনের চ্যাপ্টারে গিয়ে অনেক পড়বো, সেটা হচ্ছে গিয়ে গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ু। এই দুইটা স্নায়ুর মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে এটা মেডুলাতে পৌঁছায়, এবং মেডুলাতে আমাদের কি থাকে, প্রশ্বাস কেন্দ্রটি থাকে, এবং এই প্রশ্বাস কেন্দ্র এটা থেকে উদ্দীপ্ত হয়ে যাচ্ছে, এবং প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে আমাদের কি হচ্ছে, প্রশ্বাস সম্পন্ন হলে আমাদের অক্সিজেনটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে, এবং অক্সিজেনের যে আংশিক চাপ সেটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এভাবে করে আমরা ব্যাখ্যা করতে পারি রাসায়নিকভাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এবার গেল আমাদের কিন্তু এতক্ষণে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ, কিভাবে রাসায়নিকভাবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বা অক্সিজেন কমে গেলে কিভাবে আমাদের প্রশ্বাসগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। এবার আমরা শিখে নেব তোমার হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। তাহলে মেডুলাতে পেসমেকার কোষ থাকে যেগুলো কন্টিনিউয়াসলি উদ্দীপ্ত হচ্ছে। পেসমেকার কোষ উদ্দীপ্ত হয়, এই উদ্দীপনাটা পরিবাহিত হয় ফ্রেনিক ও ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে। আমাদের যে দ্বিতীয় ভিডিওটি ছিল, দ্বিতীয় ভিডিওটি তোমরা পড়েছো যে ফ্রেনিক ও ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে মধ্যচ্ছদা ও ইন্টারকোস্টাল পেশি সংকোচন হয়, যার কারণে তোমার হচ্ছে প্রশ্বাস সম্পন্ন হয়। তাহলে এই উদ্দীপনাটা, এই যে দেখো মেডুলা থেকে এই কোষগুলো, পেসমেকার নামক কোষগুলো উদ্দীপ্ত হয়ে এই স্নায়ুগুলোর মাধ্যমে তোমার হচ্ছে ইন্টারকোস্টাল পেশি ও মধ্যচ্ছদাকে সংকোচন ঘটাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আমরা জানি, পড়ে এসেছি যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় যে প্রশ্বাস সম্পন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, এটাকে আমরা যদি একটু ভালো করে বুঝাই, খেয়াল করো, একে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্র। এই প্রশ্বাস কেন্দ্র থেকে তোমার হচ্ছে কি প্রতিনিয়ত আমাদের যখন এই যে পেসমেকার কোষগুলো, এখানে কিছু পেসমেকার কোষ থাকে, এই পেসমেকার কোষগুলো কন্টিনিউয়াসলি, এটাকে বলা হয় ফায়ারিং আপ, মানে ওরা কন্টিনিউয়াসলি উদ্দীপ্ত হতে থাকে, ঠিক আছে, অলওয়েজ এক্সাইটেড থাকে, উদ্দীপ্ত হতে থাকে, এবং এই উদ্দীপনাটা ওরা দেখো এই স্নায়ুর মাধ্যমে এখানে কিন্তু পাঠাচ্ছে। এই যে কোথায় পাঠাচ্ছে, আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামে পাঠাচ্ছে, এবং এখানে ইন্টারকোস্টাল পেশিতে পাঠাচ্ছে। এই দুটো জায়গায় কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওরা পাঠাচ্ছে, এবং ওদের সংকোচন হচ্ছে, যার কারণে আমাদের কি হচ্ছে, এখানে দেখো প্রশ্বাস সম্পন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এখানে গুরুত্বটা, যে তোমার হচ্ছে গিয়ে এবং নিয়ন্ত্রণটা, যে স্নায়বিক প্রক্রিয়ায় কিভাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের প্রশ্বাস সম্পন্ন হলো, এবং প্রশ্বাস কেন সম্পন্ন হলো, এই জিনিসগুলোর সংকোচনের মাধ্যমে। তাহলে আশা করি তোমরা স্নায়বিক নিয়ন্ত্রণটা বুঝতে পেরেছো। এটাই হলো স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাদের নেক্সট যে টপিকটা আমরা একটু জানবো, যে প্রশ্বাস নিঃশ্বাসের যে তোমার হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণের এখানে আমরা একটা জিনিস জানবো, আমরা একটা ফ্লো চার্ট একটা এখানে খেয়াল করব। দেখো এখানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশটা। এই মস্তিষ্কের অংশটার এখানে দেখো পন্স, এটা হচ্ছে চিকন অংশটা হচ্ছে মেডুলা, পিছনে সেরেবেলাম থাকে। সো মেডুলারতে কি থাকে, আমাদের নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্রটা থাকছে। এই ছবিটা কিন্তু তোমাদের বইয়ে আছে, এ কারণে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু আলাদা করে বুঝাচ্ছি, যেন তোমরা বইয়ের সাথে এই জিনিসটা মিলিয়ে নিতে পারো। এর আগে যে রাসায়নিক নিয়ন্ত্রণ এবং যে স্নায়বিক নিয়ন্ত্রণগুলো আমি তোমাদেরকে যে ভাগ ভাগ করে বুঝিয়েছি, এটা তোমরা তোমাদের বইয়ে খুব হযবরল করে পাবা, তোমাদের পাঠ্য বইয়ে খুবই কঠিন করে এই প্রক্রিয়াটা, এই স্নায়বিক নিয়ন্ত্রণটা বোঝানো হয়েছে। সো আমি চেষ্টা করছি তোমাদেরকে এটা যত সহজভাবে এবং একটু বিস্তারিতভাবে যেন তোমরা প্রচুর জ্ঞান নিয়ে রাখতে পারো, এবং তোমরা যেন তোমাদের কনসেপ্টটা যেন একদম ক্লিয়ার থাকে, সে কারণে আমার এই প্রচেষ্টা। আশা করি তোমরা এখান থেকে বেনিফিটেড হবা। আচ্ছা, সো এই প্রশ্বাস কেন্দ্র, তো এবার দেখো তোমার হচ্ছে যখন এই যে এখানে আমাদের কি থাকে, আমরা বলেছি প্রান্তীয় কেমোরিসেপ্টরগুলো থাকে, যে ক্যারোটিড বডি, অ্যাওর্টিক বডি, এখানে এই যে কেমোরিসেপ্টরগুলো থাকে, এই কেমোরিসেপ্টরগুলো যখন উদ্দীপ্ত হয়, কখন উদ্দীপ্ত হয় প্রান্তীয়, ওই যে বলেছি আমরা অক্সিজেন যখন কমে যায় রক্তে, তখন এগুলো উদ্দীপ্ত হচ্ছে। সো উদ্দীপ্ত হয়ে ওরা দেখো স্নায়ুর মাধ্যমে, কোন কোন স্নায়ু আমরা জানি, তোমার হচ্ছে গিয়ে ভ্যাগাস ও গ্লসোফ্যারেঞ্জিয়াল 9 ও 10 করোটিক স্নায়ুর মাধ্যমে এটা প্রশ্বাস কেন্দ্র সিগন্যাল পাঠাচ্ছে। এবার প্রশ্বাস কেন্দ্র কি করছে, দেখো বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু
এবং তোমার হচ্ছে গিয়ে ফ্রেনিক স্নায়ু, এই দুটি স্নায়ুর মাধ্যমে ফুসফুসে সিগন্যাল পাঠাচ্ছে। ফুসফুসের এই যে বাইরে এখানে ইন্টারকোস্টাল পেশি এবং এখানে মধ্যচ্ছদাতে সিগন্যাল পাঠাচ্ছে, ওদের সংকোচন ঘটবে এবং তোমার হচ্ছে গিয়ে এই যে এখানেও অন্তঃস্থ ইন্টারকোস্টাল স্নায়ু, সব স্নায়ুর মাধ্যমে ও ইন্টারকোস্টাল পেশি এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদায় সংকোচন ঘটিয়ে ও প্রশ্বাস ঘটাবে। এবার আসো, যখন প্রশ্বাস হয়ে যাচ্ছে, এই প্রশ্বাস এখানে আমাদের ফুসফুসের এখানে কিছু রিসেপ্টর থাকে যাদেরকে বলা হয় স্ট্রেচ রিসেপ্টর। কি বলা হচ্ছে? স্ট্রেচ রিসেপ্টর। মানে যখন এরা ফুসফুসের যখন প্রশ্বাস হয়, ফুসফুসটা প্রসারিত হয়, প্রসারিত হলে এই রিসেপ্টরগুলো বা এই গ্রাহকগুলো এই উদ্দীপনাটা নিয়ে তোমার হচ্ছে ভেগাস স্নায়ু এই গ্রাহকগুলো থেকে এই যে প্রসারণ হয়ে গেল, এই উদ্দীপনাটা নিয়ে সে নিঃশ্বাস কেন্দ্র প্রেরণ করে এবং নিঃশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রকে বলে দেয় যে বন্ধ করতে প্রশ্বাস। তার মানে তখন আমাদের নিঃশ্বাস সম্পন্ন হবে। তাহলে দেখো, প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাস ঘটালো, দেন এখানে ফুসফুস ফুলে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, এই সিগন্যালটা ভেগাস স্নায়ু নিঃশ্বাস কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং ফাইনালি আমাদের নিঃশ্বাস সম্পন্ন হচ্ছে। একটা কথা তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে নিঃশ্বাস কেন্দ্র কোনো উদ্দীপনা পরিবহন করে না। নিঃশ্বাস কেন্দ্র তোমার হচ্ছে কোনো উদ্দীপনা পরিবহন করে না। তাহলে কি হচ্ছে? নিঃশ্বাস কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র যখন বন্ধ হয়ে যায় তখনই নিঃশ্বাস হচ্ছে এবং প্রশ্বাস কেন্দ্র যখন উদ্দীপিত হয় তখনই প্রশ্বাস হচ্ছে। তার মানে নিঃশ্বাস কেন্দ্র এখানে স্বাভাবিকভাবে আমাদের যে নিঃশ্বাসটি হচ্ছে সেখানে নিঃশ্বাস কেন্দ্র আলাদা কোনো ভূমিকা পালন করে না। এটা হচ্ছে মূলত প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণেই নিঃশ্বাস সম্পন্ন হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আর এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের থেকে যে এটা কানেকশন, আমরা চাইলে কিন্তু অনেক সময় আমাদের নিজ ইচ্ছায় আমরা আমাদের এটাকে বন্ধ রাখতে পারি, আমরা শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ রাখতে পারি। তার মানে আমাদের এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথে এই শ্বাস কেন্দ্রগুলোর একটা সংযোগ রয়েছে। এ কারণে আমরা চাইলেই বন্ধ করতে পারি, চাইলেই আবার শ্বাস প্রশ্বাসটা চালু করতে পারি। এবার আসো, আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো যেটা আমাদের বইয়েও নেই। এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা নিয়ে আমাদের বইয়ে পাঠ্য বইয়ে খুবই কম দেওয়া, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সো আমি চাই তোমরা এটা অনেক ভালো করে, অনেক গভীর আলোচনা নিয়ে, গভীর নলেজ নিয়ে তোমরা এটা থেকে জেনে নিবে। সো আন্তঃকেন্দ্রের সমন্বয় আমরা 4টা কেন্দ্র পড়েছি, তাই না? তোমার হচ্ছে গিয়ে অ্যাপনোস্টিক কেন্দ্র, নিউমোটেক্সিক কেন্দ্র, তারপরে তোমার হচ্ছে গিয়ে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, আমরা প্রত্যেকটা জিনিস পড়েছি। আচ্ছা, সো এখন দেখো, আমরা এদের আন্তঃকেন্দ্রের সমন্বয় মানে এই নিউমোটেক্সিক কেন্দ্রটা কিভাবে প্রশ্বাসের উপরে ভূমিকা রাখে, অ্যাপনোস্টিক কেন্দ্রটা কিভাবে ভূমিকা রাখে এবং ওরা একজন আরেকজনের সাথে কিভাবে রিলেটেড, এটা নিয়ে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে একটা আইডিয়া দিতে চাচ্ছি। তাহলে চলো একটু আলোচনা করে নেই। ফার্স্ট অফ অল, নিউমোটেক্সিক কেন্দ্রের কাজ কি? শ্বসনের হারকে সীমিত করে দেয় প্রশ্বাস কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ রেখে। মানে তোমার হচ্ছে গিয়ে, আমরা জানি আমাদের শ্বসনের হার কতটুকু। আমাদের কিন্তু শ্বসনের হার, এটা স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের 14 থেকে 18 প্রতি মিনিটে, 14 থেকে 18 প্রতি মিনিটে। তাহলে এটা হচ্ছে আমাদের শ্বসনের হার। সো নিউমোটেক্সিক কেন্দ্র যেটা করে, তোমার হচ্ছে গিয়ে এই যে শ্বসনের হারটা, এই শ্বসনের হারটা যেন তোমার হচ্ছে গিয়ে সবসময় যেন এই রেঞ্জে হয়, মানে 14 থেকে 18 বারই যেন প্রতি মিনিটে হয়, সেই জিনিসটা তোমার হচ্ছে গিয়ে এটা নিয়ন্ত্রণ করে নিউমোটেক্সিক কেন্দ্র। ও প্রশ্বাসকে বলে দেয় যে তুমি আর বেশি দূর হয়েও না, মানে প্রশ্বাস যেন বেশিক্ষণ ধরে না হয়, সেটাকে সে ম্যানেজ করে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস জেনে নিই। এই যে প্রশ্বাস, এই প্রশ্বাসটা তোমার হচ্ছে গিয়ে সাধারণত কত সেকেন্ড ধরে হয়? প্রশ্বাসটা হয় এখানে আমরা এর আগে জেনে নেই যে একটা শ্বাস প্রশ্বাস মানে একটা প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া সময় নেয় টোটাল 0.5 সেকেন্ড। ওকে, তো এর মধ্যে আমাদের যে প্রশ্বাস সময় নেয়, একটা প্রশ্বাস হতে সময় নেয়, মানে অক্সিজেন ভেতর প্রবেশ করতে, এটাতে সময় নেয় 0.2 সেকেন্ড এবং নিঃশ্বাসে সময় নেয় 0.3 সেকেন্ড। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা প্রশ্বাসের সময় নিচ্ছে 0.2 সেকেন্ড, আর নিঃশ্বাস কি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাসে কি
পেশিগুলো একটু কাজ করে না, পেশিগুলো কিন্তু তখন সক্রিয় থাকে না, তো ও একটু সময় নিয়ে কাজ করে, তাই ওর একটু সময় নেয় 0.3 সেকেন্ড হয়, এবং এই দুইটা মিলে আমাদের একটা তোমার হচ্ছে গিয়ে প্রক্রিয়া। আচ্ছা, সো 5 সেকেন্ড এবং এখানে তোমার হচ্ছে 2 সেকেন্ড ও 3 সেকেন্ড। এখানে পয়েন্টটা তোমরা, এখানে আমি পয়েন্টটা অন্যভাবে বুঝিয়েছিলাম, সো পয়েন্টটা তোমরা এখানে না ধরো, তোমরা 5 সেকেন্ড ধরো, যে একটা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া হতে 5 সেকেন্ড লাগে, এবং এটার প্রশ্বাস হতে 2 সেকেন্ড এবং নিঃশ্বাস হতে 3 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ড। তাহলে 1 মিনিটে আমরা জানি তোমার 60 সেকেন্ড হয়, তাহলে 1 মিনিটে সাধারণত আমরা যেটা বলি 12টা শ্বাস প্রশ্বাস তোমার হচ্ছে একটা সুস্থ মানুষে দেখা যায়, আবার 14 থেকে 18টা হচ্ছে কি একটা স্বাভাবিক ভাবে আমরা একটা রেঞ্জ হিসেবে ধরে নেই। তোমাদের বইয়ে এটা আছে, তোমরা এটাই শিখে নিবে। আচ্ছা, অ্যাপনিস্টিক কেন্দ্রটা করে কি, প্রশ্বাসকে আরো দীর্ঘায়িত করতে কাজ করে, মানে প্রশ্বাসটা যেন আরো অনেকক্ষণ ধরে হতে পারে, মানে ও নিউমোটেক্সিক কেন্দ্রর উল্টা কাজ করে। নিউমোটেক্সিক কেন্দ্র বলে যে প্রশ্বাসকে আমি আর বেশি দূর হতে দিব না, আমি ওকে বন্ধ রেখে দিব, আমি আর ওকে বেশি দূর হতে দিব না। আর অ্যাপনিস্টিক কেন্দ্র বলে যে না, প্রশ্বাস তুমি আরো বেশি বেশি হও। তাহলে দেখো এখানে আমরা একটা ছবিটার এখানে একটু খেয়াল করো, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে এখানে তোমার হচ্ছে অ্যাপনিস্টিক কেন্দ্র, এই অ্যাপনিস্টিক কেন্দ্রটা এখানে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, দেখো এখানে একটা প্লাস সাইন দেওয়া, তো তোমার হচ্ছে অ্যাপনিস্টিক কেন্দ্রটা সবসময় খালি প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপ্ত করে যে তুমি আরো বেশিক্ষণ ধরে হও, আরো দীর্ঘায়িত হও, প্রশ্বাসটা যেন 2 সেকেন্ডের জায়গায় যেন আরো বেশিক্ষণ হয়, সেই জিনিসটা তোমার হচ্ছে গিয়ে এই অ্যাপনিস্টিক সেন্টার এটাকে করে। আবার অন্যদিকে নিউমোটেক্সিক কি করে, নিউমোটেক্সিক দেখো এখানে মাইনাস সাইন দেওয়া, মানে উল্টা কাজটা করে। নিউমোটেক্সিক বলে যে প্রশ্বাস কেন্দ্র তুমি অল্প অল্প, তুমি কম সময়ে, মানে তোমার যে সময় 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড সময় ধরেই তুমি প্রশ্বাসটা সম্পন্ন করো, তুমি তার থেকে বেশি সময় নিও না। তাহলে এভাবে করে দেখো নিউমোটেক্সিক ওকে একটা সিগন্যাল দিচ্ছে, আবার অ্যাপনিস্টিক ওকে একটা সিগন্যাল দিচ্ছে, এভাবে করে ও ব্যালেন্সড হয়। তোমার হচ্ছে কি অ্যাপনিস্টিকের সিগন্যালের, অ্যাপনিস্টিক বলে বেড়ে যাও, ও বলে কমে যাও, সো যার কারণে একটা একজন প্লাস একজন মাইনাস, সো একটা প্রশমিত হয়ে যাচ্ছে সিগন্যালটা, এবং প্রশ্বাস একটা তার স্বাভাবিকভাবে চলতে থাকে। এবং এটা অনেকভাবে উদ্দীপ্ত হতে পারে, যেমন নিউমোটেক্সিক কেন্দ্র যখন তোমার হচ্ছে গিয়ে আর প্রশ্বাসটা অনেক কম কম হতে হবে, ছোট ছোট শ্বাস প্রশ্বাস নিব, তখন নিউমোটেক্সিক বেশি উদ্দীপ্ত হয়, এবং যখন আমরা অনেক লম্বা শ্বাস প্রশ্বাস নিই তখন অ্যাপনিস্টিকটা কেন্দ্রটা উদ্দীপ্ত হয়, সে তখন এই প্রশ্বাসকে অনেক দীর্ঘায়িত করে। আমরা দেখো আমরা চাইলে কিন্তু অনেক লম্বা একটা শ্বাস নিতে পারি, তো তখন কিন্তু আমাদের এই অ্যাপনিস্টিক কেন্দ্রটা কাজ করে। আর নিঃশ্বাস কেন্দ্র আমি তোমাদেরকে একটু আগে বলে এসেছি, নিঃশ্বাস কেন্দ্র কিন্তু আমাদের নিঃশ্বাসে স্বাভাবিক যে নিঃশ্বাস সেখানে কাজ করে না, সেখানে কাজ করে কে, প্রশ্বাস কেন্দ্র, মানে প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায় যার কারণে নিঃশ্বাস সম্পন্ন হয়। কিন্তু আসলে নিঃশ্বাস কেন্দ্র কি কাজ করে, সে হলো জোরপূর্বক নিঃশ্বাস নিয়ন্ত্রণে কাজ করে। মানে আমরা অনেক সময় জোর করে অনেক বেশি নিঃশ্বাসটা কাজ করাচ্ছি, যেমন আমি এখন চাইলে ইচ্ছা করে অনেক লম্বা সময় ধরে আমি নিঃশ্বাস প্রক্রিয়াটা চালাবো, তো এই যে জোরপূর্বক নিঃশ্বাসটা, এই জোরপূর্বক যখন আমি করব নিজের মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, তখন আমার নিঃশ্বাস কেন্দ্রটা কাজ করবে। তাহলে আশা করি তোমরা এই আন্তঃকেন্দ্রের সমন্বয়টা মোটামুটি বুঝতে পেরেছো, যে ওরা কে কিভাবে কাজ করে, কে কার উপরে কিভাবে ভূমিকা রাখে, এবং তোমার হচ্ছে কি ওদের একটা মোটামুটি কাজগুলা আইডিয়া নিতে পেরেছো। এবার আমরা জানবো হেরিং ব্রয়ের প্রতিবর্তী প্রক্রিয়া। এটা তোমার হচ্ছে কি তোমাদের গাজী আজমল স্যারের বইয়ে পাবা না, আলিম স্যারের বইয়ে অনেক সময় এটা পাওয়া যায়। তো এটা কি, যখন ফুসফুস, এটা একটা প্রতিবর্ত ক্রিয়া, এটা কখন হবে আগেই বলে নিচ্ছি, এটা হবে যখন ফুসফুস বেশি প্রসারিত হয়, এটা কিন্তু স্বাভাবিকভাবে হবে না। এই প্রতিবর্ত ক্রিয়া কি হবে, যখন অনেক বেশি প্রসারিত হয়ে যাচ্ছে, মনে করো টাইডাল ভলিউম 3 গুণ, গ্রেটার দেন 3 গুণ, মানে টাইডাল ভলিউম কি, আমি এখন একটা শ্বাস প্রশ্বাসে আমি যে পরিমাণ বায়ু গ্রহণ করছি সেটা হচ্ছে আমার টাইডাল ভলিউম। সো টাইডাল ভলিউম যখন 3 গুণ, মনে করো আমার এখন নেওয়ার কথা 500 মিলিলিটার, আমি এখন নিচ্ছি তোমার হচ্ছে গিয়ে 2000 মিলিলিটার, একটা শ্বাস প্রশ্বাসে আমি 2000 মিলিলিটার নিচ্ছি। তো এরকম যখন হবে তখন কি হবে, ফুসফুস বেশি প্রসারিত হয়ে যাবে। তো এই জিনিসটা যেন না হয়, যা এই জিনিসটাকে ব্যালেন্স করতে, দেখো ফুসফুস বেশি প্রসারিত হয়ে গেলে কি হতে পারে, ফুসফুস ফেটে যেতে পারে। তো এই জিনিসটা না হওয়ার কারণে আমার এই হেরিং ব্রয়ের প্রতিবর্ত প্রক্রিয়াটা কাজ করে। সো যখন ফুসফুস বেশি প্রসারিত হয়ে যায়, ফুসফুসে থাকে স্ট্রেচ রিসেপ্টর, মানে ফুসফুস প্রসারিত হয়ে গেলে এই স্ট্রেচ রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়, এবং ওরা তোমার হচ্ছে গিয়ে 10 নম্বর কর্টিক স্নায়ু আমাদের কি, ভেগাস স্নায়ু, এই স্নায়ুতে উদ্দীপনাটা প্রেরণ করে, এবং যার কারণে তখন কি হয়, এটা গিয়ে তোমার হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্রকে বন্ধ করে দেয়। তাহলে এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে যখন এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তোমার হচ্ছে যে
এখানে ফুসফুস বেশি প্রসারিত হয়ে যাচ্ছে, এটা ভ্যাগাস স্নায়ু দিয়ে প্রশ্বাস কেন্দ্র যাচ্ছে, এবং প্রশ্বাস কেন্দ্র বিভিন্ন ফ্রেনিক স্নায়ু বা আরো অনেক স্নায়ুর মাধ্যমে, ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে, এবং ও একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে যে আর যেন না হয়, তো ওরা আর কাজ করতে পারছে না, যার কারণে তোমার হচ্ছে গিয়ে প্রশ্বাসটা আর সম্পন্ন হচ্ছে না। তাহলে দেখো এটাই হচ্ছে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া, মানে ফুসফুস বেশি প্রসারিত হলে প্রশ্বাস কেন্দ্রকে অটোমেটিক বন্ধ করে দিয়ে সে প্রশ্বাসটাকে বন্ধ করে দিবে যেন আমাদের ফুসফুসটা ফেটে না যায়। তো এটা একটা ভালো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা এটা জেনে রাখতে পারো, তোমাদের কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করবে।